ওয়েলকাম টু এডুকেশন পুরুলিয়া। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে মাধ্যমিক 2027 সালে অর্থাৎ যারা এবছর মাধ্যমিক 2027 সালে যারা পরীক্ষা দিবে, ঠিক আছে, তো তোমাদের একটা বড় প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে 3 নম্বরের, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ আজকে কিছু বড় অর্থাৎ লং কোশ্চেন 3 নম্বরের আজকে আলোচনা করব। তো এই প্রশ্নগুলি 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 2027 মাধ্যমিক পরীক্ষায়। তাই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখবে এবং খাতায় নোট করবে। ভিডিওটি শুরু করার আগে আজকে আমি তোমাদের একটা শর্ট ট্রিক দেখাবো যে ভোল্টামিটার যন্ত্রে যে তড়িৎ বিশ্লেষণ করা হয়, সেই তড়িৎ বিশ্লেষণে আমরা কোনটি ক্যাথোড এবং কোনটি অ্যানোড সেটা আমরা চিনতে আমাদের একটু অসুবিধা হয়, বা পরীক্ষার সময় তখন বিভিন্ন রকম কারণে আমাদের ভুল হয়ে যায়। তো সেটা আমরা কিভাবে মনে রাখবো, মুখস্থ না করে মনে রাখার সহজ পদ্ধতি। তো প্রথমে আমি একটা ভোল্টামিটার এঁকে নিচ্ছি। এই ভোল্টামিটারে দুটি তড়িৎদ্বার থাকে, ঠিক আছে, দুটি তড়িৎদ্বার থাকে এবং এই তড়িৎদ্বার দুটি ব্যাটারির সাথে যুক্ত করা থাকে, ঠিক আছে। তড়িৎদ্বার দুটি ব্যাটারির সাথে যুক্ত করা থাকে। এটা ধরে নিচ্ছি একটা সেলের ব্যাটারি, তাহলে বড় দিকটা প্লাস হয় এবং ছোট দিকটা মাইনাস হয়, তাহলে এদিকেও হবে প্লাস এদিকেও হবে মাইনাস। এখন প্লাসটা ক্যাথোড কি মাইনাসটা ক্যাথোড সেটা আমরা কীভাবে জানবো, সেটা জানার জন্য প্রথমেই একটা ট্রিক আছে যেটা বিনা মুখস্থ করে রাখা যায়। সেটা হচ্ছে কি, ক্যাথোড এবং অ্যানোড আমি ডান পাশে লিখে নেব। তারপরে প্লাস মানে হচ্ছে ক্যাটায়ন আর মাইনাস মানে হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে। তাহলে এখন প্লাসটা ক্যাথোড হয় কি মাইনাসটা ক্যাথোড হয় সেটা আমরা কিভাবে জানবো। ক্যাথোডের দেখো প্রথম যে স্পেলিংটা আছে সেটা হচ্ছে কি কয়েজফলাই আকার, এবং এখানে ক্যাটায়নের দেখো যে স্পেলিং সেটা হচ্ছে কয়েজফলাই আকার। তাহলে ক্যাথোডের সাথে কোনটা মিলছে, ক্যাটায়নটা মিলছে। তাহলে আমরা ক্যাথোড হবে, ক্যাটায়নটা মিলছে মানে বাকি থাকছে অ্যানায়ন, তাহলে ক্যাথোড হবে অ্যানায়নটা, অর্থাৎ কি অ্যানায়ন মানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস যেটা হবে সেটা হবে কি ক্যাথোড, ঠিক আছে। তাহলে মাইনাসটা যদি ক্যাথোড হয় তাহলে প্লাসটা হবে কি, প্লাসটা হবে অ্যানোড, ঠিক আছে, প্লাসটা হবে কি অ্যানোড। এখন তড়িৎ বিশ্লেষণ হয়তো ধরে নিচ্ছে এখানে কি করা হচ্ছে, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে। তাহলে NaClটা ভাঙবে কি Na প্লাস এবং Cl মাইনাস, তখন Na প্লাস যেটা সেটা কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে, কারণ ক্যাথোড মাইনাস। তাহলে Na প্লাসটা যাবে কোন দিকে, ক্যাথোডের দিকে, এবং একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু আকারে ক্যাথোডের গায়ে জমা হবে, এবং Cl মাইনাস যেটা সেটা মাইনাস আছে, তাহলে সে অ্যানোডের দিকে যাবে, এবং Cl মাইনাসটা একটা ইলেকট্রন বর্জন করে Cl এ পরিণত হবে। এইরকম দুটা Cl পরমাণু একসাথে যুক্ত হয়ে Cl2 অর্থাৎ ক্লোরিন গ্যাসে পরিণত হয়, এবং যে ভোল্টামিটার পাত্র সেখান থেকে গ্যাস আকারে বাইরে বেরিয়ে যায়। তো এই ধরনের প্রশ্ন থাকে, তো এটা তোমরা সহজভাবে খেয়াল রাখতে পারবে যে কোনটা ক্যাথোড এবং কোনটা অ্যানোড। এখানে বলা আছে যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে প্রথমে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া সালফিউরিক অ্যাসিডের সাথে সেটা আমরা প্রথমে লিখে নেব। তাহলে এখানে কি হবে, দেখো এখানে SO4টা Na এর সাথে যুক্ত হবে, তাহলে এখানে 2 দিতে হবে, তাহলে কি হবে Na2SO4, ঠিক আছে, প্লাস কি হবে, প্লাস হবে 2H2O অর্থাৎ 2 অণু যোগ। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা প্রথমে কি বার করব, ভরটা বের করে নেব। তাহলে কত হবে, দেখো 2 × 23 আর 24 6 30 40, তাহলে কত হচ্ছে 80 গ্রাম, ঠিক আছে। তাহলে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন হচ্ছে,
H2SO4 এর হয় কত 98 গ্রাম। তাহলে আমরা অতিক নিয়মে লিখতে পারি যে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। ঠিক আছে, তাহলে 1 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত হবে 98/80, আর 40 গ্রামকে প্রশমিত করতে কত হবে 98/80 ইন্টু 40, 2 49। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে 49 গ্রাম। বা এখানে আমরা শর্টে আরও বুঝতে পারতাম যে দেখো, যদি 80 গ্রামকে প্রশমিত করতে 98 গ্রাম লাগে, তাহলে 40 গ্রামকে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ, তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 49 গ্রাম। ঠিক আছে, তাহলে অপশন এটা সঠিক অ্যান্সার হবে। নিচে অতএব দিয়ে তোমরা কিন্তু অ্যান্সার লিখে দিবে। এইরকমভাবেই করতে হবে, শর্ট পদ্ধতি করা চলবে না। ঠিক আছে, কারণ মৌখিক নিয়মেই তোমাদেরকে এই পদ্ধতি লিখতে হবে, কারণ এটা 3 নাম্বার মার্ক কত থাকছে 3, সেই কারণে এইরকম পদ্ধতিই অঙ্কটা তোমাকে করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, CH2X অর্থাৎ একটা গ্যাসীয় পদার্থ, ঠিক আছে, যার সংকেত এরকম ভাবে দেওয়া আছে। এখানে আমাকে নির্ণয় করতে হবে এবং এর ডি দেওয়া আছে কত, ডি দেওয়া আছে 21, তাহলে X সমান কত হবে। ঠিক আছে, তাহলে ডি সমান যদি 21 হয়, তাহলে এম সমান কত হবে 2 ইন্টু ডি, তাহলে 2 ইন্টু 21 ইকুয়াল টু কত 42। ঠিক আছে, তাহলে 42 এর কি হচ্ছে আণবিক ভর। এই যে গ্যাসীয় পদার্থটা, এর আণবিক ভর হচ্ছে কত 42। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে CH2X ইকুয়াল টু 42। ঠিক আছে, তাহলে কার্বনের হচ্ছে 12, হাইড্রোজেনের 2। ঠিক আছে, দুটো হাইড্রোজেনের 2, X ইকুয়াল টু 42। তাহলে 12 আর 2 কত হচ্ছে 14 ইন্টু X সমান 42। তাহলে X সমান কত হবে 42/14, 14 3 42। তাহলে X এর মান আমরা কত পেলাম 3, X এর মান কত হলো 3। ঠিক আছে, তাহলে এখানে X এর মান আমরা কত পেলাম 3। তাহলে একটি প্রশ্নের উত্তর আমাদের হলো। এখন আরো এটাতে বলা আছে যে 2 মোল এই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে STP-তে কত আয়তন CO2 গ্যাস উৎপন্ন হবে। তাহলে এটা কিন্তু একটু দেখার বিষয় আছে। তাহলে দেখো, এইখানে যে গ্যাসটা, যে সেই গ্যাসটার আমাদের সংকেত কি হবে CH2 হোল 3 মানে কত হবে C। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3CH2, আমরা লিখতে পারি 3CH2। যে গ্যাসীয় মৌলটা তার সংকেত এই ধরনের হবে, এবং এটা যদি 2 মোল পরিমাণ আমরা নিই, 2 মোল পরিমাণ, তাহলে 2 ইন্টু ইয়ার সাথে আমাকে অক্সিজেন যোগ করতে হবে দহন করা মানে। তাহলে দেখো, এখানে কার্বন হচ্ছে 3 দুগুণে 6টা মানে হচ্ছে 6 CO2, অর্থাৎ এখানে তৈরি হবে কটা কার্বন ডাইঅক্সাইড ক মোল তৈরি হবে 6 মোল তৈরি হবে, 6 মোল। ঠিক আছে, 6 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তো এখানে কার্বন ডাইঅক্সাইডের যেটা, সেটা আমাকে এখানে আয়তন জানতে হবে। তাহলে CO2 এর আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে 6 মোল CO2 কত হবে 6 ইন্টু 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এটা 2 মোল এইরকম এই গ্যাসীয় পদার্থটা 2 মোল সম্পূর্ণ যদি আমরা অক্সিজেন দিয়ে দহন করি, তাহলে আমাদের তৈরি হচ্ছে কত কার্বন ডাইঅক্সাইড, কত আয়তন 6 ইন্টু এইটা। তাহলে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে 6 4 24, হাতে 2, 6 দুগুণে 12, 2 এ 14। ঠিক আছে, হাতে 1, 6 দুগুণে 12 আর 1 এ 13, তাহলে 134.4 এত লিটার। ঠিক আছে, গুণটা তোমরা একবার দেখে নিবে, 4 6 24, হাতে 2, 6 2 12, 14 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি যে 2 মোল ওই গ্যাসীয় পদার্থকে যদি আমরা অক্সিজেন দ্বারা সম্পূর্ণ দহন করি, তাহলে 134.4 লিটার CO2 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে নিচে তোমাদেরকে অ্যান্সারটা লিখে নিতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এত গ্রাম 6.8 গ্রাম হাইড্রোজেন পারক্সাইড সম্পূর্ণ বিয়োজনে
যে পরিমাণ O2 গ্যাস উৎপন্ন হয়। তাহলে হাইড্রোজেন পারক্সাইড মানে হচ্ছে কি H2O2, ঠিক আছে। এখানে কি তৈরি হবে? অক্সিজেন গ্যাস। তাহলে দেখো এখানে যদি আমি 2 অণু নিই তাহলে 1 অণু হবে অক্সিজেন, ঠিক আছে, প্লাস কি হবে 2H2O, 2 অণু হবে জল। তাহলে দেখো হাইড্রোজেন 4টা, ঠিক আছে, অক্সিজেন 4টা, ঠিক আছে। তাহলে এখন হাইড্রোজেন পারক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে এটা হচ্ছে বিক্রিয়াটা, ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের রিঅ্যাকশন। তাহলে বিয়োজনে O2 গ্যাস উৎপন্ন হয়, তার ভর ও এসটিপিতে তার আয়তন নির্ণয় করো। যে পরিমাণ O2, তাহলে যে পরিমাণ O2 উৎপন্ন হলো তার, তাহলে এখানে হাইড্রোজেন পারক্সাইডের প্রথমে ভর বার করব। তাহলে 2 আর 16 দুগুণে 32, তাহলে 2 ইন্টু 32 34, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 68 গ্রাম। তাহলে 68 গ্রাম হাইড্রোজেন পারক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা অক্সিজেন কত পাই? 32 গ্রাম। অক্সিজেন 32 গ্রাম, আর এর আয়তন হবে কত? 22.4 লিটার, ঠিক আছে। O2 আয়তন হচ্ছে 22.4 লিটার এবং এর ভর হবে কত? অক্সিজেনের 16 হয়, তাহলে হবে 16 দুগুণে 32। এখন আমরা দেখব যে 68 গ্রাম হাইড্রোজেন পারক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা O2 কত পাচ্ছি? O2 পাচ্ছি কত? এখানে আমরা লিখব যে O2 কত পাওয়া যাচ্ছে? 32 গ্রাম, ঠিক আছে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন পারক্সাইড থেকে 32 ভাজিত 68 গ্রাম, ঠিক আছে। আর 6.8 প্রশ্নে বলা আছে 6.8 গ্রাম H2O2 থেকে, তাহলে 32 ভাজিত 68 ইন্টু 6.8, নিচে 10, ঠিক আছে, তাহলে 3.2 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা তার যে আমরা অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে তার ভর আমরা পেয়ে গেলাম। ভর কত পেলাম? ভর পেলাম 3.2 গ্রাম। এবং এসটিপিতে তার বলছে আয়তন কত হবে। তাহলে এসটিপিতে আয়তন এখন আমরা যদি লিখতে পারি যে 32 গ্রাম, দেখো এখানে আবার সমাধান করব যে 32 গ্রাম O2 এর আয়তন কত? 22.4 লিটার, ঠিক আছে। তাহলে 1 গ্রামের আয়তন কত হবে? 22.4 ভাজিত 32 লিটার। আর 3.2 গ্রামের এর আয়তন কত হবে? 22.4 বাই 32 ইন্টু 3.2, নিচে 10, 32 কেটে গেল, 1 ঘর 2.24 লিটার। তাহলে এসটিপিতে তার আয়তন কত হবে? 2.24 লিটার। তাহলে নিচে এই দুটো অ্যান্সার কিন্তু লিখে দেবে যে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে তার ভর হবে 3.2 গ্রাম এবং আয়তন হবে 2.24 লিটার, ঠিক আছে। এই প্রশ্নটির এরকমভাবে সমাধান করতে হবে। আবারও বলছি যে প্রশ্নগুলি এবছর মাধ্যমিক 2027 সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলি প্রতিটি প্রশ্নের মার্ক কিন্তু 3 নাম্বার করে রয়েছে। আর প্রশ্নগুলি তোমরা ভালোভাবে খাতায় লিখে রাখবে, কারণ এই ধরনের প্রশ্নই এবছর পরীক্ষায় একটা কিন্তু আসবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ধাতব কার্বনেটের এত গ্রাম উত্তপ্ত করলে। তাহলে ধাতব কার্বনেট, এখানে কোন ধাতুর কার্বনেট সেটা কিন্তু বলা নেই। তাহলে ধাতুটা আমরা ধরে নিচ্ছি M, তাহলে MCO3। একে যদি আমরা ভাঙি তাহলে বলছে যে ধাতব অক্সাইড তৈরি হবে, তাহলে MO একটা তৈরি হবে, আর কি হবে? CO2 তৈরি হবে। তাহলে আমার গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে গ্যাসীয় যে যৌগটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং ধাতব অক্সাইডটা হচ্ছে MO, অর্থাৎ এখানে ধাতু আমরা যে ধাতু সেই ধাতুটাকে আমরা M ধরে নিয়েছি, ঠিক আছে। কারণ এখানে কোনো বলা নেই যে ক্যালসিয়াম কার্বনেট কি ম্যাগনেসিয়াম কার্বনেট, কিছু এখানে বলা নেই, ঠিক আছে। এটা হচ্ছে কত? 112 গ্রাম। তাহলে এখানে ধাতুটাকে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট ধরে নিই, ঠিক আছে, তাহলে ক্যালসিয়ামের হচ্ছে কত? 40, কার্বনের 12 এবং 48, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে। তাহলে এখানে তৈরি হবে
সিএও এর 40 আর প্লাস 16, 40 আর 16 হচ্ছে কত 56 গ্রাম, ঠিক আছে। আর প্লাস সিও টু মানে হচ্ছে কত 44 গ্রাম। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং এই 100 গ্রাম CaCO3 থেকে 100 গ্রাম CaCO3কে যদি আমরা ভাঙি তাহলে আমরা 100 গ্রাম CaCO3 থেকে আমরা 1 মোল CO2 পাই, ঠিক আছে। তাহলে 200 গ্রাম বলা আছে, 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত পাবো 2 মোল পাবো, 2 মোল CO2, ঠিক আছে। 2 মোল CO2 পাওয়া যায়। তাহলে অ্যান্সার হবে কিন্তু এখানে 2 মোল। কিভাবে 2 মোল হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যে দেখো বলা আছে ধাতব অক্সাইডটা যেটা তার ভর হবে 112 গ্রাম। তাহলে দেখো এখানে যদি 56কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে দেখো হচ্ছে 112 গ্রাম। তাহলে নিশ্চয়ই যে ধাতব কার্বনেটটা সেটা ক্যালসিয়াম কার্বনেট, যে ধাতব কার্বনেটটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। কারণ ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের ভর দেখি তাহলে দেখো 100 গ্রাম, আর ক্যালসিয়াম অক্সাইড এই যে ধাতব অক্সাইডটা তার হচ্ছে 56 গ্রাম। কিন্তু এখানে বলা আছে যে 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম হয়। তাহলে এখানে দেখো যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা পাচ্ছি 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দেখো 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তাহলে এটাও 2 দ্বারা গুণ, 212 গ্রাম আমি কি পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি। তাহলে 212 গ্রাম যদি ক্যালসিয়াম অক্সাইড পাই তাহলে এখানে আমাকে কার্বন ডাইঅক্সাইডটা কত মোল হবে গ্যাসীয়টা, তাহলে গ্যাসীয়টা প্রথমে হচ্ছে 1 মোল, তাহলে এটাকেও 2 দ্বারা গুণ হবে তাহলে 2 মোল, ঠিক আছে। কিন্তু এটাকে আমি এরকম ভাবে একটুকু লিখে নিয়ে আর সমাধানটা করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে এসটিপিতে এত লিটার H2S পেতে ফেরাস সালফাইডকে লঘু। তাহলে ফেরাস সালফাইডের সাথে যে বিক্রিয়াটা FeS প্লাস H2SO4, ঠিক আছে, এই বিক্রিয়াটা কেমন হয়, এখানে হবে FeSO4 প্লাস H2S, ঠিক আছে। তাহলে এখানে বলা আছে 1.12 লিটার H2S পেতে। তাহলে এই যে H2S এটা 1 মোল পরিমাণ, এর আয়তন হচ্ছে কত 22.4 লিটার, ঠিক আছে। তাহলে 22.4 লিটার পেতে আমাদেরকে ফেরাস সালফাইড কত প্রয়োজন হয়েছে এখানে ফেরাস সালফাইড। তাহলে লোহার হচ্ছে কত, লোহার এখানে দেওয়া রয়েছে দেখো 56, ঠিক আছে। আর এসের হচ্ছে কত 32। তাহলে 6 আর 2 8, 5 আর 3 8, 88 গ্রাম, ঠিক আছে। কত পরিমাণ বলা আছে তাহলে গ্রামে নির্ণয় করতে হবে। তাহলে 22.4 লিটার H2S পেতে আমাদের FeS লাগছে কত 88 গ্রাম। তাহলে আমি লিখতে পারি 22.4 লিটার H2S পেতে FeS প্রয়োজন, এরকম লিখে লিখে কিন্তু সমাধান করতে হবে। FeS প্রয়োজন 88 গ্রাম। তাহলে 1 লিটার H2S পেতে কত হবে 88 বাই 22.4, আর 1.12 লিটার H2S পেতে 88 বাই 22.4 ইন্টু 1.12। এখন দশমিক উঠালে নিচে হবে 10 100, আর এটার দশমিক উঠার জন্য উপরে হবে 10 গুণ। তাহলে একটা শূন্য কেটে গেল, এটা দিয়ে কত হবে 2, তাহলে 2 44 88, তাহলে উপরে থাকছে 44 নিচে 10 মানে হচ্ছে কত 4.4 গ্রাম, এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো যে এসটিপিতে 1.12 লিটার H2S পেতে FeS প্রয়োজন হবে কত 4.4 গ্রাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে 4.4 গ্রাম FeS প্রয়োজন, ঠিক আছে। এটা তোমরা নিচে অতএব দিয়ে অ্যান্সারটা কিন্তু লিখে দেবে যে অতএব এসটিপিতে 1.12 গ্রাম 12 লিটার H2S পেতে 4.4 গ্রাম FeS প্রয়োজন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো কি রয়েছে, A ও B পরস্পর বিক্রিয়া করে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করলো। তাহলে এখানে রিঅ্যাকশন দেওয়া আছে যে 2A + B
তীর চিহ্ন দিয়ে 2C। এখানে এ বি সি গ্যাসীয় পদার্থ, যে কোনো একটা গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। তো এ ও বি এর বাষ্প ঘনত্ব দেওয়া রয়েছে 32 আর 16। তাহলে এ এর যদি বাষ্প ঘনত্ব কত হয়, 32 হয়, তাহলে এর আণবিক ভর কত হবে? এ এর আণবিক ভর, এখানে আমি লিখছি এ এর আণবিক ভর অর্থাৎ এম এর মান কত হবে? 32 × 2 মানে হবে কত? 64। ঠিক আছে। আর বি এর যদি আণবিক বাষ্প ঘনত্ব আণবিক ভর কত হবে? 16 × 2 মানে হবে 32। তাহলে এখানে দেখো 2A আছে, তাহলে 2A মানে হচ্ছে × 2, তাহলে 4 × 2 = 8, 6 × 2 = 12, 128, অর্থাৎ এই 2A মানে হচ্ছে 128 গ্রাম। ঠিক আছে। আর বি মানে কত হবে? শুধু বি আছে, তাহলে হবে কত? বি মানে হবে 32 গ্রাম। তাহলে বি মানে, এখন দেখো যে আইনস্টাইনের যে সূত্র ই সমান mc², অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের যে ভর, সেই ভর অপরিবর্তিত থাকে। তাহলে ভর যদি অপরিবর্তিত থাকে, তাহলে এখানে দেখব যে 128 গ্রাম আর 32 গ্রামকে যদি আমরা যোগ করি, তাহলে কত হবে আমরা দেখে নেব। ঠিক আছে। তাহলে 8 × 2 = 10, 160 গ্রাম। তাহলে নিশ্চয় যে 2C, এই 2C এর কত হবে? এর ভর কত হবে? 160 গ্রাম হবে, কারণ আমরা জানি যে ভর অপরিবর্তিত থাকে। তাহলে 2C সমান আমরা লিখতে পারি 160। তাহলে C সমান কত হবে? 80 গ্রাম। এই যে C সমান 80 গ্রাম পেলাম, এটা হচ্ছে কি? C এর m এর মান, অর্থাৎ C এর আণবিক ভর। C এর আণবিক ভর, C যে গ্যাসীয় যৌগটা, তার আণবিক ভর হচ্ছে কত? 80 গ্রাম। এখন প্রশ্নে বলা আছে C এর বাষ্প ঘনত্ব কত। তাহলে C এর m যদি আমরা জেনে থাকি, তাহলে m সমান কি হয়? 2D। তাহলে D সমান কি হবে? m/2। তাহলে 80/2, 80কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 40। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে। তাহলে আমরা অতএব লিখে দিব C যে গ্যাসীয় পদার্থটা, তার বাষ্প ঘনত্ব কত? 40। এটা আমরা নিচে অতএব দিয়ে কিন্তু অ্যান্সার লিখে দিতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 49 গ্রাম KClO3। তাহলে KClO3, ঠিক আছে, এর বিক্রিয়াটা প্রথমে জানতে হবে যে সেই পরিমাণ অক্সিজেন পেতে কত পরিমাণ KLO। তাহলে এখানে দেখো কি হয়, 2KCl, ঠিক আছে, প্লাস কি হয়? 3O2। তাহলে এখানে আমরা KCl এর প্রথমে যে আছে তার আমরা ভর নির্ণয় করব। তাহলে পটাশিয়ামের হচ্ছে কত? 39। Cl এর হচ্ছে কত? 35.5। আর অক্সিজেনের 3 × 16 কত হবে? 48। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, সাইডে আমি যোগটা করব। ঠিক আছে। 35.5, তাহলে 0.5, 9 17, 17 5 22, হাতে 2, 100। তাহলে 2 × 122.5। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 5 × 2 = 10, হাতে 1, 2 × 2 = 4, 1 × 5, 2 × 2 = 4, 2 × 1 = 2। তাহলে টোটাল হবে কত? এখানে দশমিক বসবে, তাহলে 245 গ্রাম। তাহলে 2KClO3 যেটা, এই 245 গ্রাম। আর অক্সিজেন বলা আছে, তাহলে অক্সিজেনের কত হবে? 3 × 16 × 2 = 32, মানে হচ্ছে 64 গ্রাম। তাহলে 64 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245 গ্রাম। কিন্তু প্রশ্নে বলা আছে যে 49 গ্রাম KClO3 কে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে 245 গ্রাম KClO3 থেকে O2 পাওয়া যায়। O2 পাওয়া যায় কত? 64 গ্রাম। ঠিক আছে। তাহলে 1 গ্রাম থেকে কত হবে? 1 গ্রাম থেকে O2 পাওয়া যাবে কত? 64/245। ঠিক আছে। তাহলে প্রশ্নে বলা আছে 49 গ্রাম। 49 গ্রাম থেকে 64/245 × 49। ঠিক আছে। তাহলে কাটাকাটি করব। ঠিক আছে। কাটাকাটি এখানে যদি করা হয়, তাহলে দেখো কত দিয়ে কাটছে? 7 দিয়ে কাটবে। 7 × 7 = 49, 7 × 3 = 21, 7 × 5 = 35।
আরও 7 দিয়ে যাবে, 7 5 35, তাহলে কত থাকছে 64/5 এত গ্রাম। ঠিক আছে, তাহলে এত গ্রাম আমরা অক্সিজেন পাচ্ছি। তাহলে এত গ্রাম বলছে অক্সিজেন পেতে গেলে Kn কত পরিমাণ KnO3 কে উত্তপ্ত করতে হবে। ঠিক আছে, তাহলে KnO3 যে বিক্রিয়া সেটা আমরা এরপর লিখে নেব। তাহলে 2KnO2 প্লাস O2, তাহলে 1 মোল পরিমাণ অক্সিজেন এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো বলছে এখানে অক্সিজেন যেটা সেটা হচ্ছে কত 32 গ্রাম। ঠিক আছে, কত গ্রাম 32 গ্রাম। তাহলে প্রশ্নে বলা আছে 32 গ্রাম অক্সিজেন পেতে 2KnO3 কত প্রয়োজন হচ্ছে, কে এর হচ্ছে কত 39। ঠিক আছে, নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস 3 16 48। তাহলে সবকে আমরা যোগ করব, যোগ যদি করি তাহলে কত হচ্ছে দেখো 9 4 13, 13 আর 8 হচ্ছে কত 21, হাতে 2, 4 1 5, 5 3 8, 8 আর 2 হচ্ছে কত 10, তাহলে 202 গ্রাম। তাহলে আমরা এখানে দেখছি যে 32 গ্রাম অক্সিজেন পেতে KnO3 থেকে 202 গ্রাম KnO3 প্রয়োজন। লিখতে পারি কি যে 32 গ্রাম O2 পেতে KnO3 প্রয়োজন, KnO3 প্রয়োজন কত 202 গ্রাম। তাহলে 1 গ্রাম পেতে কত হবে 202/32 আর 64/5, এত গ্রাম অক্সিজেন পেতে লাগবে কত 202/32 ইন্টু 64/5, 32 2 64, তাহলে কত হবে 404/5 এত গ্রাম। তো অতএব দিয়ে তোমরা এই প্রশ্নটার উত্তর লিখে দিবে নিচে, যে অতএব সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে এত গ্রাম KnO3 কে উত্তপ্ত করতে হবে। তো নেক্সট তোমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এনটিপিতে কত আয়তন H2 গ্যাস উৎপন্ন হবে। তো প্রথমে আমরা সোডিয়ামের সাথে জলের যে বিক্রিয়া সেটা হচ্ছে 2Na প্লাস 2H2O, 2NaOH প্লাস H2। তাহলে এখানে বলা আছে যে হাইড্রোজেন কত আয়তন হবে। তাহলে হাইড্রোজেনের 1 মোল হাইড্রোজেনের হয় 22.4 লিটার, আর জলের ভর হচ্ছে এখানে কত 36 গ্রাম। ঠিক আছে, তাহলে 36 গ্রাম জলকে যদি আমরা সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করাই তাহলে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে লিখতে পারি 36 গ্রাম H2ওকে বিক্রিয়া করালে 22.4 লিটার H2 গ্যাস পাওয়া যায়। তাহলে 1 গ্রাম H2ওকে 22.4/36 এবং 4.5 গ্রাম H2ওকে 22.4/36 গুণিত 4 ওঠার জন্য নিচে 10 একটা, আর এই দশমিকের জন্য আর একটা 10। কাটাকাটি করো, 3 দিয়ে কাটবে, 5 দিয়ে 5 9 দিয়ে কাটবে, 9 4 36, 9 5 45, 4 দিয়ে কাটবে, 4 5 20, 4 6 24। আর দেখো 5 2 10, 2 28 56, তাহলে 28/10 মানে হচ্ছে কত 2.8 লিটার। তাহলে এনটিপিতে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তার আয়তন হবে 2.8 লিটার। এটা অতএব দিয়ে তোমরা নিচে লিখে দেবে। প্রশ্ন রয়েছে সেটাতে একটা রিয়াকশান দেওয়া রয়েছে, তো রিয়াকশানটা আমি নিচে লিখে নিচ্ছি। 4FeS2 প্লাস 11O2 2Fe2O3 প্লাস 8SO2। ঠিক আছে, তাহলে এখানে
বলা আছে যে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন। তাহলে FeS2-র ভর আমরা প্রথম নির্ণয় করব। Fe-র 56, সালফারের 32 দুগুণে 64, তাহলে 4 × 120 মানে হচ্ছে 480 গ্রাম। তাহলে 480 গ্রাম FeS2-কে যদি আমরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে আমরা সালফার ডাইঅক্সাইড পাই কত, তা আমরা দেখে নিচ্ছি। 8 × 64 মানে হচ্ছে 512 গ্রাম। ঠিক আছে, তাহলে 512 গ্রাম আমরা SO2 পাচ্ছি। এখানে প্রশ্নে বলেই দেওয়া আছে যে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন। তাহলে এটা আমরা ডাইরেক্ট উত্তর পেয়ে গেলাম। তাহলে লিখে দেব যে অতএব 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য 480 গ্রাম FeS2 প্রয়োজন। ঠিক আছে, এটা আমাদের ডাইরেক্ট আর সমাধান করার কোনো প্রয়োজন হলো না। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো NTP-তে 2.24 লিটার একটি গ্যাসের ভর দেওয়া আছে। তাহলে গ্যাসটির আণবিক ভর এবং বাষ্প ঘনত্ব। তাহলে গ্যাসটা যে গ্যাসেই হোক তার 22.4 লিটারে ভর যদি আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে, 22.4 লিটারে কত ভর হতে পারে, তাহলে তার আমরা আণবিক ভর পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে 2.24 লিটার গ্যাসের ভর কত দেওয়া রয়েছে, এখানে 3.17 গ্রাম। তাহলে লিখব 2.24 লিটার গ্যাসের ভর 3.17 গ্রাম। তাহলে 1 লিটারের কত হবে 3.17 বাই 2.24, তাহলে 22.4 কত হবে, 22.4 হবে 3.17 বাই ইন্টু 22.4, দশমিক উঠালে নিচে 10। ঠিক আছে, তাহলে দুটা দশমিক উঠার জন্য তাহলে এখানে হবে কত 31.7 গ্রাম। তাহলে যে গ্যাসটি তার আণবিক ভর হবে 31.7 গ্রাম। এইটাই হচ্ছে ওই গ্যাসটির আণবিক ভর। তাহলে আণবিক ভর আমরা জানি একটা সূত্র M সমান 2D, তাহলে D সমান হয় M/2। তাহলে 31.7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা বাষ্প ঘনত্ব পেয়ে যাব। তাহলে বাষ্প ঘনত্ব হবে কত, 31.7কে 2 দ্বারা ভাগ করলে বাষ্প ঘনত্ব পেয়ে যাব। এখন প্রমাণ ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে কি, আণবিক ভরকে 22.4 দিয়ে ভাগ করলে যে আমরা মান পাবো সেটাই হচ্ছে তার বাষ্প ঘনত্ব। তাহলে এখানে প্রমাণ ঘনত্ব 31.7 আণবিক ভর, আর 22.4 দিয়ে ভাগ করলে যে মান হবে সেটাই হবে। তাহলে 317কে 224 দিয়ে ভাগ করলে আমরা যে মান পাবো সেটাই হবে প্রমাণ ঘনত্ব। এখানে প্রমাণ ঘনত্ব সমান M/22.4, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো আজকের ভিডিওর এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন, এবং প্রশ্নগুলি তোমরা ভালোভাবে খাতায় লিখে রাখবে, এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।